নমস্কার দর্শক বন্ধুরা, আবার আমরা এসেছি আমাদের যে বিষয়টা প্রতি সপ্তাহে আমরা করে থাকি, সুস্থ উন্নত সমাজ গঠনে নাগরিক প্রয়াস। আজকে এই নাগরিক প্রয়াসের প্রতিদিনকার মতো বা প্রতি সপ্তাহের মতো তিনজন প্যানেলিস্ট রয়েছেন, যেটা আমাদের থাকেন। প্রথমত আমার বাদিকে রয়েছে সবচেয়ে কনিষ্ঠ আজকের প্যানেলিস্ট, ওনার পরিচয় দেই, অনিন্দিতা দেবনাথ। উনি একজন শিক্ষিকা, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, বক্সনগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী হিসেবে অত্যন্ত উজ্জ্বল কৃতিত্বের অধিকারী। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় প্রণব মুখার্জির হাত থেকে ফার্স্ট হওয়ার গোল্ড মেডেল ত্রিপুরা ইউনিভার্সিটিতে গ্রহণ করেছেন এবং তিনি আজকের দিনের শিক্ষা জগতের একটা প্রেরণাদায়ক জায়গা থেকে উনি ওনার কর্ম চালিয়ে যাচ্ছেন। তো যুব চেতনায় ওনার থেকে কিছু জানবো একের পর এক আলোচনায়। অনিন্দিতা দেবনাথ, আপনাকে আমাদের অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ আপনার উপস্থিতির জন্য। এর পাশেই রয়েছেন আমাদের অত্যন্ত গুণী মানুষ, এই রাজ্যের আরেকজন শিক্ষা জগতের প্রধান শিক্ষিকা ছিলেন বহু জায়গায়, বিশেষ করে উনি যখন রিটায়ার্ড করেন চারপাড়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে রিটায়ার্ড করেছেন, শ্রাবণী চৌধুরী মহোদয়া। তো কী বলবো, ওনাদের থেকে ওনার যেমন অতীত অভিজ্ঞতা এবং বর্তমানের যা আরেকজন যে শিক্ষার সঙ্গে জড়িত টিচার, ওনার থেকেও জানবো। তারপরে যিনি রয়েছেন আমাদের রাজ্যের এগ্রিকালচার ডিপার্টমেন্টের কৃষি দপ্তরের উপ অধিকর্তা বা ডেপুটি ডাইরেক্টর শ্রী বিষ্ণু চক্রবর্তী মহোদয়, ওনাকেও আমরা পেয়েছি। উনি রিটায়ার্ড একজন এমপ্লয়ি, কিন্তু সামাজিক চেতনায় অনেক স্বীকৃতিমূলক কাজের সঙ্গে উনি জড়িত। ওনার দিশা বিভিন্ন জায়গায় আলোকিত করে অনেক কিছু। আমরা পজিটিভ বার্তার যারা রয়েছি আমরা সবসময় সমাজের বিভিন্ন অংশের থেকে সেই সমস্ত মানুষদের খুঁজে বের করার চেষ্টা করি সম্ভাবনাময় জীবনে এগিয়ে যাওয়ার জন্য, যাদের থেকে কিছু জিনিস আগামী প্রজন্ম পেতে পারে, যাদের চেতনার মানদণ্ড এতটাই উন্নত যে আগামীর সমাজকে তারা অনেক কিছু দিতে পারবেন। আজকের এই তিনজন বিশিষ্ট প্যানেলিস্টকে নিয়ে সুস্থ উন্নত সমাজ গঠনে নাগরিক প্রয়াস। প্রত্যেকজন প্যানেলিস্ট আপনারা সম্মানীয় অতিথি, আপনাদের সকলকে বলবো আপনাদের নিজের অভিজ্ঞতার নিরিখে ব্যক্তিগত মতামত দেবেন। এবং আপনাদের বলে রাখি যে আমরা এই মতামতগুলি প্রতি সপ্তাহে রাজ্যের অত্যন্ত গুণী মানুষের থেকে আমরা নিচ্ছি এবং নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা আছে, এটা টোটালটাকে একটা জায়গায় নিয়ে এর সারমর্মকে অ্যানালাইসিস করে একটা ক্যাপসুল তৈরি করা এবং সেটা সরকারের কাছে দেওয়া এবং তারপরে সেটাকে সামাজিক স্তরে বিস্তার লাভের জন্য বিভিন্ন যে ক্লাব, রেজিস্টার্ড ক্লাব রয়েছে, বিভিন্ন অর্গানাইজেশান, এনজিও এই সমস্ত রয়েছে, তাদের মাধ্যমে এবং সরকারি মাধ্যমে এই প্রক্রিয়াকরণকে বাস্তবায়িত করবার জন্য আমাদের এই প্রচেষ্টা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রথমেই আমি চাইব আজকের এই অনুষ্ঠানে আমাদের যিনি আমাদের মধ্যে আমার সমবয়সী প্রায়, উনি রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষিকা শ্রাবণী চৌধুরী মহোদয়া, উনি আলোচনার শুরুবাত করুন ওনার তরফ থেকে। প্রথমে পজিটিভ বার্তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে একটুখানি সুযোগ করে দেওয়ার জন্য। এই যে বিষয়বস্তুটা বা যে আলোচনার জন্য আমরা এসেছি, সুস্থ ও উন্নত সমাজ গঠনে নাগরিক প্রয়াস, কিছু বলার জন্য আমি ধরুন 34 বছর ধরে ত্রিপুরা রাজ্যের একজন শিক্ষিকা হিসাবে জীবন শুরু করেছিলাম। তারপর প্রধান শিক্ষিকা হিসাবে আমি অবসর গ্রহণ করেছি। তো এই 34 বছরের পথ চলার মধ্য দিক দিয়ে আমি ত্রিপুরা রাজ্যকেই প্রথম বেছে নিচ্ছি নাগরিক সমাজ বললে। দেশের বৃহত্তর জায়গার আগে প্রথমে ত্রিপুরা রাজ্যেই থাকি।
তো ত্রিপুরা রাজ্যের যে পরিবেশ ধরুন, সেটাকে আমি যদি দুভাগে আলোচনায় আনি, প্রথমটা আমার পারিবারিক জায়গা, তারপরে আমি শিক্ষিকা হিসাবে ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরে যোগদান করলাম, সেখান থেকে অবসর গ্রহণ করলাম, আবারও আমি আমার পারিবারিক জায়গায় এসেছি। আর তার সঙ্গে যদি পুরো পরিমণ্ডলটা এভাবে থাকে যে নাগরিক সমাজ এবং সমাজ, তো নাগরিক সমাজ এবং সমাজ কিভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে, সেটা একটা বৃহত্তর কথাবার্তা আলাপ আলোচনা এসে যাবে। কিন্তু তার আগে আমি শুধু এইটুকুই বলি, দুটো জায়গার মধ্যে আমি আমার আলোচনাটা রাখতে চাইছি আজকে স্বল্প পরিসরের মধ্যে, পারিবারিক অবস্থান এবং শিক্ষা জগৎ। তো পারিবারিক অবস্থানের মধ্য দিক দিয়ে যদি এটাই হয়, আমি আমার জায়গা দিয়েই আমি বলি, আমি ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা মফস্বল শহর থেকে প্রথম আমার জীবন শুরু করেছিলাম, যেখানে ছোট্ট একটা জায়গায় পাড়ার একটা ছোট স্কুল দিয়ে আমার পড়াশোনাটা শুরু হয়েছিল। তো সেখানে সুস্থ সমাজ, ত্রিপুরা রাজ্য ছোট্ট একটা জায়গা হলো, সুস্থ সমাজ কি আমরা ওই সময় আমি আমার চোখ দিয়ে ওই সময়ের পরিপ্রেক্ষিতে আমি দেখেছি এবং বিচার করেছি। আর এখন সেই সমাজটা আরো কতখানি এগিয়ে গেছে, তার সঙ্গে পরিবর্তন হয়ে গেছে সময়, যে সময় ওই সময় আর বর্তমান সময়ে আমি অতীতেরও সাক্ষী, বহমান কালেরও সাক্ষী ছিলাম এবং ভবিষ্যৎটাকেও একটু একটু দেখছি। তো সমাজ যে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, পারিবারিক জায়গার মধ্যে দেখলে পিতা মাতা সন্তান, বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে যে পরিবেশ আসে, সেই পরিবেশে মাকে দেখে আমরা শিখেছি যে বড়দেরকে সম্মান করতে হয়। বড়দের কাছে আমি অত বেশি তাত্ত্বিক কথায় যাচ্ছি না, সাধারণ কথাবার্তার মধ্যে দিয়ে যে দেখেছি, বড়রা যদি কিছু বলেন সেটা আগে শুনতে হয়। শোনার মাঝখানে আমি তো কখনোই কথা বলবো না, আমি আগে শুনবো উনি কি বলছেন, তারপরে যখন উনি থামবেন তারপরে আমি কথা বলবো। এখন এই জায়গাটার মধ্যে একটু নেগেটিভ কথা বা একটুখানি বাইরের কথা বলতে গেলে আমি ওই নেগেটিভ জায়গাগুলো, ওই যে কথাটাই আছে না যে পজিটিভ বার্তা, পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং পজিটিভ কথাবার্তার মধ্য দিক দিয়ে ওই জায়গাগুলো আমি আনতে চাই না যে আজকালকার জেনারেশন বড়দের কথা মাঝখানে কথা বলে ফেলে বা বড়দের কথা গুরুত্ব দিতে চায় না, ওইগুলো না, এতটা না টেনে আমি বলছি ওটাকেই আমরা নাগরিক প্রয়াস হিসাবে প্রচার চালিয়ে যাব যে তুমি বড়দেরকে সম্মান করো, বড়দের কথা শোনো, বড়জন কি বলছেন সেটা তোমার বাবা মা পাড়া প্রতিবেশী বড়রা কি আছেন তাদের সবাইকে সম্মান করো। এই যে সম্মান করার মধ্য দিক দিয়ে একটা পাড়া কিন্তু একটা সুস্থ আর উন্নত পাড়া, আর একটা পাড়া সুস্থ আর উন্নত পাড়া হিসাবে যদি হয়ে যায়, তো আমার ত্রিপুরা রাজ্য হয়ে গেল, ত্রিপুরা রাজ্য হয়ে গেল মানে আমার দেশ ভারতবর্ষ হয়ে গেল। এইটুকু জায়গার মধ্যে শুরু হয়ে যদি পারিবারিক অবস্থানটা থাকে, তাহলে আমি আমার মা থেকে শিখেছি, বাবা থেকে শিখেছি যে কিভাবে বড়কে সম্মান করতে হয়। এবং কখনোই আমরা তো করেছি সেটা, আমরা অনেকেই আমাদের জেনারেশন বলি, আমি বলি আমাদের অনিন্দিতা ম্যাডাম বলেন যে অনিন্দিতা ম্যাডাম আমাদের থেকে পরের জেনারেশন, আমরা অনিন্দিতা ম্যাডামের আগের জেনারেশন, সেখানে আমরা কিন্তু ওইটা জানতামই না। ওইভাবে আবার নেগেটিভ বা অন্যরকম জায়গায় আমি থাকতে চাইছি না, আমি বারবার কেবল পজিটিভ জায়গায় থাকতে চাইছি যে বড়কে সম্মান করো, বড়দের কথা শোনো, ওইটা দিয়েই তোমার জীবনের প্রথম পদক্ষেপ তুমি শুরু করো। তো ওই জায়গাটার মধ্যে থেকে আমি ত্রিপুরা রাজ্যের একজন, যখন আমি 15 বছরের মেয়ে ছিলাম, 25 বছরের মেয়ে ছিলাম, ওই 24 বছরে আমি শিক্ষা জগতে ত্রিপুরা রাজ্যের শিক্ষা জগতের সঙ্গে যুক্ত হলাম। ওই যে ম্যাডাম যেরকম পোস্ট গ্রাজুয়েট টিচার হিসাবে যুক্ত হলাম। তো যুক্ত হয়ে গিয়ে আমি যখন এই যে জগতের ছাত্রছাত্রীদের সংস্পর্শে এলাম, তখন আমি কিন্তু ওইভাবে কথাগুলো যে আমি ত্রিপুরা রাজ্যের যে শহরের স্কুলগুলি, যে স্কুলে ম্যাডাম যে স্কুলে একটু যে পরিবারগুলো একটু আর্থিকভাবে সচ্ছল সেই পরিবারের ছেলেমেয়েরা পড়ে যারা, আমি কিন্তু ওই স্কুলে ওই ধরনের কোনো স্কুলে আমি চাকরিই করিনি। আমি কিভাবে ত্রিপুরা রাজ্যের গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলিতে যেখানে চাকরি করেছি, সেইখানে আমার ছাত্রছাত্রীরা ছিল যার বাবা খুব কষ্ট করে সংসারে রোজগার করে আনেন, আর রোজগার করে আনা পরিবারের ছেলে বা মেয়ে আমার ছাত্রছাত্রী বেশিরভাগ সময় ছিল। তো সেই ক্ষেত্রে ছাত্রীকে আমি কি বলতাম, ছাত্রটাকে আমি কি বলতাম, সেই আলোচনায় আমি আসছি। সেই আলোচনাটা হবে শিক্ষা জগতের সঙ্গে সম্পর্কযুক্ত পদক্ষেপ, যেটা কিনা সমাজকে মানসিকভাবে সুস্থ এবং উন্নত সমাজ গঠনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ম্যাডামের একেবারে পরিষ্কারভাবে অন্তরের কথাগুলি উনি বলেছেন,
খুব সুন্দরভাবে, কোনো জটিলতায় যায়নি, কোনো নেগেটিভ আঁচড় কাটেননি, একদম পজিটিভ জায়গা থেকে উনি কথাগুলি বলতে চাইছেন। যতটুকু বোধগম্যে আসে, আপনাদেরও আসে, আমাদেরও আসে, সেটা হচ্ছে উনি যেটা বলতে চাইছেন যে আমাদের সমাজে আমরা যখন বেড়ে উঠি, আমরা তো বেড়ে শেষ প্রান্তে চলে এসেছি, আগামী প্রজন্ম বেড়ে উঠছে, যারা জাতি, দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই যারা আছেন তাদের কি করণীয়, কিভাবে কিছু নেগেটিভ জিনিসকে বন্ধ করা যায়, পজিটিভ চেতনার মাধ্যমে আদর্শে তাদেরকে বলীয়ান করা যায়, এটা আমাদের উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যে গিয়ে যেটা নাকি হচ্ছে, আমরা একটা গান খুব প্রচলিত, আগে কত সুন্দর দিন কাটাইতাম, এই গানটা খুব প্রচলিত গান। দেখুন, গতকালটাও কিন্তু কাল হয়ে গেছে, বর্তমান আজকে চলছে, আজকেরটা যখন আগামীকাল যখন যাব তখন কিন্তু এটা আবার কাল হয়ে যাবে, তাহলে সেই কালটাও অতি সুন্দর আমার মনে হয়। আগে কত দিন সুন্দর দিন কাটাইতাম, যে গানটা, এর মর্মার্থ হচ্ছে মানুষের মধ্যে পূর্ণ মানবিকতার জায়গাগুলি আগে ছিল। কোনো একটা সময় দেখা গেছে, ধরুন আমাদের এই ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আগরতলা এবং তার শহর উপনগরীর বিভিন্ন জায়গায় বসবাসকারী অধিকাংশ মানুষ, প্রায় 90% মানুষ বলা যায় বাঙালিরা, যারা তাদের আসল ভূখণ্ড বাংলাদেশ, বর্তমান বাংলাদেশে বেশিরভাগ মানুষের, তারা ওখান থেকে ভিটে বাটি ছেড়ে এইখানে এসছেন, এসে সব কিছু ছেড়ে দিয়ে আসতে হয়েছে। এই যে একটা আর্থিক অবস্খলন বলা যায়, যে আর্থিক এমন এক চরম অবস্থার মধ্যে ছিল, সেই পিরিয়ডেও, সেই সময়েও আমাদের যারা অভিভাবক রয়েছেন, বাবা, কাকা, জ্যাঠা, পিসি, মাসি, মা যারা রয়েছেন পরিবারের, এরা নিজেরা এত কষ্ট সহ্য করেছেন আগামী প্রজন্ম অর্থাৎ আমাদেরকে মানুষ করে তোলার জন্য। এবং প্রকৃত অর্থে যেটা দিদিমণি বললেন, খুব সত্যি কথা বললেন, শহরের 2-4টা স্কুল যেগুলি আধুনিকতা অনেক কিছু পায়, যেখানে বলা যায় যে একটু আর্থিক সঙ্গতি সম্পন্ন পরিবারের ছাত্রছাত্রীরা, মেয়েরা, ছেলেরাই পড়াশোনা করেছে। আমরা যারা একটু পেছনের দিকে, অতটা আর্থিক যোগ্যতা ছিল না আমাদের, আমরা কিন্তু সেই পরিসরে একটু পাড়াগত অঞ্চলে, গ্রামের স্কুলগুলিতেই পড়াশোনা করা, কিন্তু শিক্ষার একটা জায়গা ছিল, সেই জায়গাটা ছিল, আমি শিক্ষার উপর দিয়েই বলছি কথাগুলি, শিক্ষার জায়গা ছিল। সেই সময় যারা স্কুলের শিক্ষক ছিলেন, ওনারাও কিন্তু কোনো অংশে পিতামাতার পরের স্থান তো বটেই, পিতামাতার মতোই আচরণ করতেন, স্নেহ করতেন এবং বকাবকিও করতেন একেবারে আপনত্বের দিক দিয়ে, এবং আমরা সেগুলি মেনে নিতাম, মেনে চলেছি বলেই আজকে আমরা আমাদের প্রজন্ম, যেটা আগামী প্রজন্ম, যেটা আমার সন্তান যারা আছে, তাদেরকে চেষ্টা করছি একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, একটু ভালো শিক্ষা দেওয়ার জন্য, যেই সুযোগগুলি আমরা তখন পাইনি। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে আমাদের যে আলোচনার জায়গাটা, সেই জায়গায় একটু ধরিয়ে দিতে হবে। ধরিয়ে দেওয়ার কারণটা এই জন্য বলছি যে এমন একটা বিষয় যে আজকে কতগুলি ওয়ার্ড আছে ইংরেজি, ডিপ্রেশন। আজকে আমরা দেখছি, একেবারে যারা 13, 14, 15, 16, 17, 18, 19-এর মধ্যে, মানে অল দ্য টিনেজার্স, এবং টিনেজার্সের নিচেও দেখা যাচ্ছে ডিপ্রেশন বলে একটি শব্দ তাদের মাথার মধ্যে ঘুরছে। কিসে ডিপ্রেশন? স্কুলের টিচার বকাবকি করেছে, বাড়িতে অভিভাবকরা ভালো রেজাল্ট না হয় একটু মনক্ষুণ্ণ এবং বকাবকি করেছে, ডিপ্রেশন ডেভেলপ করেছে। এই ডিপ্রেশন এমন জায়গায় তারা নিয়ে যাচ্ছেন যে খাওয়া দাওয়া এবং অনেক কিছু তারা পরিহার করছেন, সময় অনুযায়ী সেই কাজগুলি করছেন না। এই জিনিসগুলি আমরা যারা অতীতের মানুষ,
অনেকটা পুরনো দিনের মানুষ, তারা কিন্তু আমরা কোনো দিন ডিপ্রেশন ওয়ার্ড আমাদের সামনে আসেনি। কারণ যদি এসেও থাকে মনের কোনো কোণায়, আমরা সেগুলিকে কিছুক্ষণ পরেই ফুটবলের যেমন বলকে কিক মেরে সরিয়ে দেওয়া হয় এ প্রান্ত থেকে ও প্রান্তে, ওরমভাবেই সরিয়ে দিয়েছি। কারণ মূলত যেই জায়গাগুলি আমাদেরকে দেখতে হতো, পড়তে হবে, ভালো হতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, আর্থিক রোজগারের সরঞ্জামটা নিজেদের তৈরি করতে হবে। বাবা কলেজে পড়াতে পারবে না, বাবার যে আর্থিক অবস্থা, স্কুল গণ্ডি পার হয়েছে, কলেজে পড়াতে পারবে না। আমাদের হাত খরচা বলতে আমরা নিজেরা টিউশানি করতাম, টিউশানির পয়সা দিয়েই, টাকা দিয়েই আমরা আমাদের কলেজ জীবনের পড়াশোনা চালিয়েছি। এই যে জায়গাগুলি, এগুলি আজকের প্রজন্মে যারা পড়াশোনা করছেন, আমার ছোট ভাইরা বোনেরা যারা রয়েছেন, তারা কল্পনা আনতে পারবেন না যে আজকের যে আপনাদের খরচা, এই খরচার যেভাবে আপনার মা বাবারা করছেন আপনাদের জন্য, তার যদি সঠিক জায়গায় আপনারা না নিয়ে যান, তাহলে আমরা পিছিয়ে পড়ব, আপনারা পিছিয়ে পড়বেন। শরীর স্বাস্থ্য এমনি খারাপ সবার, কারণ আপনারা কেউ ফিজিক্যালি কোনো রকম কর্মযোগের সঙ্গে জড়িত নয়। ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট তারা ফিজিক্যালি কোনো কিছু করেন না। তো সেই জায়গাগুলি একটু দেখবেন। আমি আমাদের এই আলোচনার যে ফিজিক্যালি, তারপরে কিভাবে আর্থিক জায়গার থেকে দুর্বলতাকে কাটিয়ে উঠতে হবে, আগামী দিনে সাহস জোগাতে হবে, এই ব্যাপারে বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কসের সঙ্গে জড়িত ছিলেন আমাদের বিষ্ণু চক্রবর্তী মহোদয়, যিনি এগ্রিকালচারের ডেপুটি ডাইরেক্টর রিটায়ার্ড। ওনার কাছে জানতে চাইব। নমস্কার, আমি বিষ্ণু চক্রবর্তী। আমি এখন রিটায়ার্ড এমপ্লয়ি। দীর্ঘ 35 বছর কৃষি বিভাগে কর্মরত ছিলাম। এখন একজন 8-10 জন রিটায়ার্ড এমপ্লয়ির মধ্যে বিভিন্ন কাজকর্ম, বিশেষ করে সামাজিক কাজকর্ম, সোশ্যাল বিভিন্ন ধরনের রিফর্মেটিভ ওয়ার্ক, এগুলোর সাথে কিছু কিছু কাজকর্মের সাথে যুক্ত রয়েছি। সেই হিসাবে আজকের যে বিষয়, এই বিষয়ে আমি জাস্ট আমার অগ্রজ বড় ভাইয়ের মতো অলব্দা বললেন যে একটা বিষয়ের উপরে টক শো হবে, আজকে তো অবশ্যই আসতে হবে। ঠিক আছে, বিশেষভাবে আমি সেই দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, বিভিন্ন গ্রামে কাজ করেছি, কৃষকদের সাথে কাজ করেছি, ওদের পরিবার দেখেছি, শহরে রয়েছি, শহরে বড় হয়েছি। ওখান থেকে আমি আমার কিছু অভিজ্ঞতা, আমার যা অনুভূতি, যে সমাজ ব্যবস্থা আগে কিরকম ছিল, অ্যাটলিস্ট আমার জীবনকালে মাঝখানে কি চলছে বা বর্তমানে কি চলছে এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে, তার যে একটা পিকচার, একটা অবয়ব, কিছুটা আমার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করছি। এবং তার জন্য যে খুব প্রাসঙ্গিকভাবে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে, নাগরিক প্রয়াস, হোয়াট উইল বি দি অ্যাকশন। এই যে আমরা যারা নাগরিক শুরু হয় ফ্যামিলি থেকে, ফ্যামিলির ইন্ডিভিজুয়াল মা বাবা থেকে শুরু হয়, তারপরে পাশের বাড়ির লোক, তারপরে আরো 10 জন লোক, পাড়ার লোক, তারপর মহল্লার লোক, তারপরে ব্লকের লোক, ডিস্ট্রিক্টের লোক, এইভাবে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। এই সমাজ ব্যবস্থাতে যে কি এখন এই যে প্রশ্নটা উঠে এসছে এবং সবাই বলছে, এখন একটা মুখে মুখে কথা যে ডিটোরিয়েশন, অর্থাৎ সমাজ অবক্ষয়ের দিকে। কারণ আমরা এখন প্রায় 2-3টে জেনারেশনের একটা ওভারল্যাপিং সন্ধিক্ষণে আছি। আমরা যেই বয়সে, সেই বয়সের আমরা সবগুলো দেখছি, দেখে এসে বর্তমান যুগে অর্থনৈতিক স্বাধীনতা এসছে এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অনেক বেড়েছে আজ থেকে 30-40-50 বছর আগের তুলনায়। সেই হিসেবে আজকালকার জেনারেশন তাদের যে ক্রাইসিস, যে মেন্টাল ক্রাইসিস, সাইকোলজিক্যাল ক্রাইসিস, এবং টোটাল ওরাই তো রিফ্লেক্ট করছে সোসাইটিকে। আমরা তো এখন ওল্ড এজে বা আমাদের আগের যে মিডল এজ গ্রুপ, তারাও জাস্ট আগে আমাদের পথে। তো সেই হিসেবে এখন নাগরিক যে আমরা যারা আছি, আমাদের কি প্রয়াস, আমাদের কি দায়িত্ব কর্তব্য, যার ফলে
এই যে ডিটোরিয়েশন, এই যে অবক্ষয় বলছি আমরা সমাজে, সেটাকে কিভাবে আমরা রিপেয়ার করব, রিপেয়ার করে আগামী দিনে সেটাকে সঠিকভাবে সেই পজিটিভ ওয়েতে চালিয়ে নিয়ে যাব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে সমাজ জীবনে প্রত্যেকটি ছেলে মেয়ে তার ফ্যামিলি থেকে বের হয়, এবং ফ্যামিলির যে শিক্ষা, ফ্যামিলির শিক্ষা হলো বেসিক শিক্ষা, এবং মা হলো শিক্ষার প্রথম পিলার। মা হলেন সবচেয়ে বড় পাথফাইন্ডার, পথপ্রদর্শক। মাই এমন একজন ব্যক্তি যার রোল প্রত্যেকটি সন্তান সন্ততিকে বর্তায়। এবং যে আজকে সমাজের যে অবক্ষয়ের কথা আমরা বলি, যে সমাজের ছেলেরা এখন বললেন, আমার দাদা অলোকদা, ডিপ্রেশন, ছেলেদের ডিপ্রেশন বলে একটা শব্দ চলছে, ছেলেরা একটু অসহিষ্ণু হয়ে যাচ্ছে, একটু বোকাটে টাইপের হয়ে যাচ্ছে, ঠিক কথাবার্তা হয়তো ঠিক সেইভাবে শুনে না। আমরা যে জেনারেশনটা ফেস করে এসেছি, সেই জেনারেশনটাতে আমাদের মধ্যে যে মান্যমানতা ছিল, যে নৈতিকতা বা যে মূল্যবোধ আমরা ফ্যামিলি থেকে পেয়েছি, বা আমাদের পাশের বাড়ির দাদা থেকে পেয়েছি সেটা শুনেছি, আমার টিচারের থেকে পেয়েছি সেটা শুনেছি, পাল্টা কোনোদিন আর্গুমেন্ট করিনি। না করার ফলে সেগুলোকে আমরা মেনে চলে এসেছি। প্রত্যেক জায়গাতেই আমরা একটা যে কোনো বা একটা রং, একটা ভুল কাজ করতে গিয়ে আমরা 10 বার চিন্তা করি এটা করা ঠিক হবে। এই যে নৈতিকতা, এই যে বিবেকের যে তাড়না, এই যে বিবেক যে আমাদেরকে হ্যামার করা, সেটা হয়তো আমাদের জেনারেশন অবধি হয়তো সেটা প্রিভেইলিং ছিল, সেটা চালু ছিল। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে হয়তো আফটার গ্লোবালাইজেশন, যেটা আমরা বলি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, সেই গ্লোবালাইজেশন অফ ইকোনমি, সেই ইকোনমির পরে যখন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসলো, মিডিয়ার প্রবেশ ঘটলো, তারপরে এখন সেই মানুষের মধ্যে এত বেশি মিডিয়ার প্রাবল্য, যে প্রাবল্যের কারণে মানুষ এখন সেই নৈতিকতা, মূল্যবোধ, শিক্ষা, বিবেক, চেতনা, দায়িত্ব সেই সম্বন্ধে থেকে ধীরে ধীরে সরে আসছে। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে আমাদের কি প্রয়াস, যেই প্রয়াসের ফলে এই জিনিসটাকে আমরা আবার আগের জায়গায় নিয়ে যেতে পারি, so that our society will run in a very healthy condition, যেটা আমাদের প্রত্যাশা। তার জন্য আমাদের কি প্রয়াস, আজকের সত্যি ভেরি রেলিভেন্ট, খুব প্রাসঙ্গিক একটা বিষয়, যে নাগরিক বার্তা, নাগরিক প্রয়াস। নাগরিক মুখে মুখে বললে তো আর প্রয়াস হবে না। আমরা এরকম মঞ্চে উঠবো, ভাষণ দেবো, কথা বলে যাবো, এটা করা উচিত, সেটা করা উচিত, কিন্তু আমরা কোনোটাতেই অ্যাক্টিভ পার্টিসিপেশন করি না। আজকে যে নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব, শুধু আমার ঘরের ছেলেকে সঠিকভাবে নৈতিকতায়, মরালিটিতে শিক্ষা দেওয়া, আমার পাশের বাড়ির ছেলেকে শিক্ষা দেওয়া, তার বন্ধুকে শিক্ষা দেওয়া, সবগুলোর কালেকটিভ ফর্ম হচ্ছে একটা সুস্থ সমাজ। ওইটাকে আমরা কেউ কোনোদিন পুরোভাবেই নিজেকে জড়িত করছি না, ইনভলভ করছি না। আমরা কনফাইনমেন্টে চলে যাচ্ছি। আমার ছেলেটা বড় হলেই, আমার ছেলেটার ভালো নম্বর পেয়ে পাস করলেই হয়ে গেল, আর বাকি কি হলো কোনো দরকার নেই, ও জাহান্নামে যাক, কিচ্ছু আমার ভাবার দরকার নেই। আমার ছেলেটা নম্বর পাবে, সে নম্বরের পিছনে খুঁজছি। তাকে প্রকৃত মানুষের মতো মানুষ করার যে লেসন, যেই শিক্ষা, সেই শিক্ষার পেছনে আমরা কখনোই সময় নষ্ট করছি না। আমাদের ভাবনাতেও আমরা এই ভোর দৌড়, সেই রেসের পিছনে ছুটছি। আমার ছেলে 95% মার্কস না এলে আমি বিমর্ষ হয়ে যাচ্ছি। তার জন্য ছেলেদের উপরে সাইকোলজিক্যাল প্রেশার আসছে, সেই ছেলে মেয়েরা ডিপ্রেশনে যাচ্ছে, তারা আউটলাইন হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে আটকানোর জন্য নাগরিক প্রয়াস, এবং সেটা শুরু হওয়া উচিত, এবং বরাবরই শুরু হয়েছিল, আমাদের সময় ছিল ফ্যামিলি থেকে। প্রত্যেকটা ফ্যামিলির মা বাবা কনসাস, অ্যালার্ট, এবং এইভাবে ছেলে মেয়েদেরকে নৈতিকভাবে শিক্ষা দেয়, যেই শিক্ষার উপরে ভর করে সেই ছেলে সমাজে বিভিন্ন মানুষের সাথে মিশতে পারে, কথা বলতে পারে, নিজেকে জাহির করতে পারে, যেটা। এবং সেই শিক্ষাটা আজকে আমাদের স্কুলের শিক্ষা, আমাদের স্কুলের শিক্ষার মধ্যে হতো সেই ডেফিসিয়েন্সি বর্তমান। আমাদের শিক্ষা, আমরা স্কুলে যা শিক্ষা পেয়েছি, আজকাল নিউ এডুকেশন পলিসিতে বা অন্যান্য পদ্ধতিতে শিক্ষার ধরনটা পাল্টে যাচ্ছে, এবং ইট ইজ ভেরি এসেনশিয়াল। আজকে আমরা বা আমাদের সময়ও দেখেছি অনেকটা সময়
যে ফার্স্ট বেঞ্চের ছেলেরা they were prioritized, they were focused to the teachers. The last bench they are neglected. এখন রিভার্স, এখন রাউন্ড টেবিল এডুকেশন পলিসি হ্যাজ কাম। কেন এসছে এটা? ধীরে ধীরে এই যে একটা সেকশন অফ স্টুডেন্টস the বরাবর less prioritized, then complexity generates among them. Inferiority complexity, yes, আমি কিছু পারি না। Out of that, this unruliness, বখাটে অবস্থাগুলো ধীরে ধীরে জেনারেট করে ব্রেনে চলতে চলতে থাকে। So everybody should be prioritized, everybody should be focused. তার জন্য ইনস্টিটিউশনের সাথে সাথে আমার ফ্যামিলি, আমার সমাজের বিভিন্ন মেম্বারদের দায়িত্ব এবং কর্তব্য অপরিসীম। এবং আমি আরেকটা কথা এখানে এমফাসাইজ দিচ্ছি, সেটা হলো আমরা যে এলাকাতেই থাকি সেই এলাকাতে ভলান্টারি অর্গানাইজেশন যে ভূমিকা পালন করে, এটা হয়তো আমরা অনেক সময় ফ্যামিলিতে সেই বার্তাটা, সেই লেসনটা আমরা দিতে পারি না। একটা বিশাল ভূমিকা ভলান্টারি অর্গানাইজেশনের, যেই ভলান্টারি অর্গানাইজেশনের প্রত্যেকটি বাড়ির অভিভাবক এবং অভিভাবিকাদের অংশগ্রহণ করা উচিত। ওই ভলান্টারি অর্গানাইজেশন ওই রেসপেক্টিভ পাড়ায় মহল্লায় যে সমস্ত যে সামাজিক ক্রিয়াকর্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ করে সেইগুলোতে অ্যাক্টিভ পার্টিসিপেশন করা উচিত। বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে ওদের বিভিন্ন যে কর্মকুশলতা হয় সেটাতে অংশগ্রহণ করা উচিত, সো দ্যাট ওরা মধ্যে সেই কমপ্লেক্সিটিগুলো দূর হয়। সেই কমপ্লেক্সিটি যদি যত দূর হবে তার মধ্যে কনফিডেন্স আসবে, ইয়েস আই ক্যান ডু, আমিও করতে পারি, আই এম নো ইনফেরিয়ার, আমি কোনোভাবেই ইনফেরিয়ার নই। কিন্তু এই কমপ্লেক্সিটি থেকে এটা সেলফ কনফিডেন্স, লেস সেলফ কনফিডেন্স থেকেই এই ধরনের জিনিস জেনারেট হয় ভবিষ্যতে। এবং আজকালকার একটা সেকশন ছেলে মেয়ে এইভাবে আউটলাইন ডিরেইল হয়ে যায় ডিউ টু নেগলিজেন্স, বলে সবাইকে ফোকাস দেওয়া যাবে না, সবাইকেই ফোকাস দেওয়ার চেষ্টা করতে হবে। নিশ্চয় তার থেকে সংখ্যাটা আমরা কমিয়ে আনতে পারবো, ভালো সংখ্যাটা কমিয়ে আনতে পারবো। সেটাই সমাজের ভালো মানুষ তৈরি করবে এবং সেই ভালো মানুষ সমাজকে আগামী দিনে শাসন করবে। অত্যন্ত গভীরতা ছিল প্রচণ্ড আলোচনার এবং মূল স্রোতের আলোচনা। আমার যেটা ভালো লেগেছে, যে আলোচনাটাকে আমি আবার রিপিট করব ওনার মুখ থেকে নিয়ে, সেটা হচ্ছে যে একবারে বাস্তব কথা বলেছে। পরিবার থেকেই আগামীর প্রজন্মের উত্থান। মা বাবা না থাকলে সন্তান নেই, মা বাবা এলো, সন্তান এলো। আদিমার ইভের যুগ অনেক আগে শেষ হয়ে গেছে। তারপরে এখন মা বাবা সন্তান। আগে আমরা অনেক সন্তান ছিল, ভাই বোন ছিল, সেখানে স্যাক্রিফাইস রোলটা ছিল। অল্প উপার্জনের বাবার 5 সন্তান, ভাগাভাগি করে নেওয়া হতো, শেয়ারিং সিস্টেমটা ছিল। এখন সেটা কমে আমি, তুমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, মান্নাদের গান চলে এলো। তো স্বাভাবিকভাবেই নিউক্লিয়ার ফ্যামিলিতে সবাই ডাক্তার হবে, তাহলে রুগী কে? সবাই ইঞ্জিনিয়ার হবে, তাহলে বাড়িকে তো কারা থাকবে বাড়িতে? সবাই টেকনিশিয়ান হবে, সবাই বৈজ্ঞানিক হবে, হয় নাকি? সমাজ কি শুধু 2-3টে স্তরে চলে নাকি? সমাজটা চলে খেটে খাওয়া মানুষ যেই কৃষি কাজ করে সেখানে, শ্রমিক যারা কলকারখানায় কাজ করে সেখানে, যানবাহন যারা চালাচ্ছে ড্রাইভার তারা, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আরক্ষা দপ্তর যারা সামলাচ্ছেন সেইখানে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট যারা সামলাচ্ছেন তারা, এরকম বিভিন্ন স্তরে সমাজ চলবে। তো সেই সমাজের বিভিন্ন স্তরের জন্য মানুষ প্রয়োজন, প্রশিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ প্রয়োজন। আজকে ভাবতে ভালো লাগছে যে এই মুহূর্তে 2026-এ আমরা দাঁড়ানো। আজকের দিনে একটা পিছিয়ে পড়া দেশ, 1947 সালে যার স্বাধীনতা, সেই ভারতবর্ষ আজকে এগোতে এগোতে অর্থনৈতিক দিকে সারা বিশ্বের 4র্থ স্থানে এসে পৌঁছেছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। গত কয়েক বছর আগে 14তম অবস্থায় ছিলাম আমরা, এটা আমাদের সাফল্য। সারা বিশ্বের মধ্যে সামরিক শক্তিতে 3য়তম স্থানে চলে এসেছি আমরা, এটা আনন্দের বিষয়। এবং সেটাকে
ওই 3-এর থেকে 1-এ যাওয়া, 2-এ যাওয়া এই খেলা হয়তো হবে, এবং তার জন্য আরও অনেক সময় লাগবে, বছর লাগবে। কিন্তু এই যে 14 থেকে 3-এ 4র্থে চলে এলাম আমরা অর্থনীতিতে, তাতে যেটা বিষ্ণুবাবু বলছিলেন, আমরা যেটা বলেছিলাম যে পকেট মানি কথাটা আমরা শুনিনি। আমরা যখন পড়াশোনা করতাম তখন নিজেরা টিউশনি করতাম, স্টাইপেনের উপরে ডিপেন্ড করে তাকিয়ে থাকতাম, একদম ওই যে চাতক পাখির মতো, কবে হবে। তো এই সমস্ত দিয়ে আমাদের বাড়তি যেটা নাকি স্বাভাবিক যতটুকু মা বাবা শিক্ষা দিতে পেরেছে, স্কুল ম্যাক্সিমাম কলেজ পর্যন্ত, তারপরে যে বিভিন্ন রকম ডক্টরেট করতে হবে, অমুক করতে হবে, ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েটের যে বিভিন্ন ধারাগুলি রয়েছে, সেইগুলিতে যাওয়ার ক্ষেত্রে কোনো সময় আমরা চিন্তা করিনি মা বাবার টাকা দিয়ে যাব। আমরা নিজেদের টাকা দিয়ে ইভেন ছোটোখাটো চাকরি করেও প্রাইভেট কনসার্নে অনেকে আমরা পড়াশোনা করেছি। আজকের তুমি আমাদের সন্তান এই নিউক্লিয়ার ফ্যামিলিতে সেই সৌভাগ্যটা নিয়ে কিন্তু আপনারা জন্মেছেন। আপনাদের পিতামাতা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, অনেক পরিবার শহরে যারা দেখা যায় বিশেষ করে, দুজনই চাকরিরতা বা কর্মরতা, আর্থিক উপার্জন করছেন। সেখানে একটা অপুষ্টির ব্যাপার হচ্ছে, আপনাদের প্রতি সময় দিতে পারছে না তারা। সেটা দিচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি, আয়া বলুন, মাসি বলুন, যে কোনোভাবেই হোক, আত্মীয় স্বজন, ঠাম্মা বলুন, কারো না কারো মাধ্যমে, কিন্তু মা বাবার সরাসরি এটা পাচ্ছে না। তো আমার মনে হয়, আমি ওই বিষ্ণুবাবুর আলোচনাটাকে নিয়ে এগোচ্ছি এই জন্য যে ধরুন দুর্গাপুজো হচ্ছে আমাদের ভারতবর্ষের না, শুধু এখন বিশ্বব্যাপী দুর্গাপূজার একটা কি বলে এটাকে, খুব সুন্দর ইয়েতে স্বীকৃতি পেয়ে গেছে, ইউনেস্কোতে স্বীকৃতি পাওয়া একটা ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল পালন হয় আমাদের দেশে 4 দিনের জন্য, 4 থেকে 5 দিন। তো এই উৎসব আপনার প্রতিটা পাড়াতে হয়। করে সাধারণত ওই অঞ্চলের যে এনজিও, ক্লাব, সমিতি, মহল্লা কমিটি, যারাই হোক করে। তো সেটা কিন্তু গোটা 10-12-20 লোক মিলে করে। কেন আপনি যান না? যদি না যেয়ে থাকেন, আপনারও অংশগ্রহণ করা উচিত অভিভাবক হিসাবে। আপনার ছেলেকে ধরে নিয়ে যান, সঙ্গে নিয়ে যান, বলুন ঢাকের তালে নাচতে হবে, নাচুক, শারীরিক দিক থেকেও ঠিক হবে, সে শিখুক, দেখুক কি কি হয়, এই আনন্দময় সময়ে কি কি করা যেতে পারে, তাদের মনের মধ্যে খেলার সুযোগটা পাক। এবং সে জানবে ওই আঙ্কেলটা এক্স আঙ্কেল, ওয়াই আঙ্কেল, জেড আঙ্কেল সবাইকে চিনল। পথ চলতে গিয়ে কোনো সময় তার ব্যক্তি সমস্যাতেই সেই আঙ্কেলের কাছে, আঙ্কেল আমাকে একটু সহযোগিতা করো, আমি এই রাস্তাটা পার হতে পারছি না, বা এটা আমি করতে পারছি না, দেখো আমি এত ওজন ধরতে পারছি না, একটু আমাকে হেল্প করো। এই যে সামাজিক জায়গাগুলি, এগুলি কিন্তু পাবে। তাই দয়া করে দেখুন, এগুলি শুনছেন আপনারা সবাই বোঝেন। আমরা অনেকে আছি জ্ঞান পাগল, জ্ঞানী, কিন্তু মানবো না, করবো না, একটা চৈতন্যে চলি আমরা। হ্যাঁ, তো সেই চৈতন্য নিয়ে তো সমাজকে উন্নত করা যাবে না। আজকে আমি বললাম যে ডিপ্রেশন ওয়ার্ড আমরা শুনিনি, আমাদের মধ্যে যেটা বললেন যে ডিটারমিনেশন ছিল, যে আমাদের যে পরিবারটা রয়েছে এর থেকে আমাকে ভালো হতে হবে। ছনের ঘর ছিল, এটাকে টিনের ঘর করতে হবে, টিনের ঘর ছিল, এটাকে ছাদ তৈরি করতে হবে। কে করবে? বাবার তো ওই পরিশ্রম, ওই কাজ, ওই অর্থ আমাদেরই দাঁড়াতে হবে, আমাদেরই করতে হবে। তো এই যে একটা অনুপ্রেরণা ছিল, নিজের মনের দিকে তাগিদ ছিল, তার জন্য এগিয়ে যাওয়া, সেই জায়গাটা আনতে হবে। আর একটা কথা মনে রাখবেন, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নেই, এটা ধ্রুব সত্য। আর জন্মানোটা কোনো গ্যারান্টি নেই, নাও জন্মানো যেতে পারে, কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী, সবাই মরবে একদিন। আমি পজিটিভ বার্তায় নেগেটিভ কোনো কথা না বলে বলছি, মরার আগে এমন কিছু করুন যাতে আপনার প্রতিবেশী থেকে পাড়া প্রতিবেশী সকলেই, এলাকাবাসী সকলেই বলে, আহারে এই লোকটা বা এই ছেলেটা, এই মহিলাটা সত্যি সকলের জন্য তার প্রাণ কাদ্য করতো,
কিছু না কিছু। এই জায়গাটা যাওয়ার চেষ্টা করুন, আপনাকে বাঁচিয়ে, আপনার সুখের সমস্ত কিছু নিয়ে আপনি চলুন, সুন্দরভাবে চলুন। এই হবে উদ্দেশ্য। অন্যের বিপদেও আপনি এগিয়ে আসুন। আপনার বিপদে দেখবেন ওই কি বলে, না চাইতেই পাওয়ার মতো কেউ না কেউ এসে আপনাকেও সহযোগিতা করছে। তো সেই কারণেই এবার আমি যাব আমাদের নবপ্রজন্মের যারা শিক্ষিকা এই মুহূর্তে আমার সামনে রয়েছেন, অনিন্দিতা, ওর কাছেই যাব। ওর মুখে শুনবো আজকের জেনারেশন, ওদের জেনারেশন কি বলতে চাইছে। নমস্কার সবাইকে, আমি পজিটিভ বার্তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এমন একটা স্টেজে ইনভাইট করার জন্য। আমি অ্যাকচুয়ালি সব কিছু আমার অবজারভেশন বেসডে আমি বলি। আমি আজকে 8.5 বছর ধরে বক্সনগর হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করছি। আমি একজন পোস্ট গ্রাজুয়েট টিচার। তো বক্সনগর যে এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে আমি যে অবজার্ভ করেছি তা বলবো। প্রথমেই যে টপিকটা আমাদেরকে দেওয়া হয়েছে যে একটা সুস্থ সমাজ গঠন করার জন্যে নাগরিকের প্রয়াস, আমি মনে করি প্রথমেই নাগরিকদের নিজের যে গাফিলতিগুলো আছে, যে এগুলো ঘাটতি আছে, ওগুলো আমাদের আইডেন্টিফাই করতে লাগবে, চিহ্নিত করতে লাগবে এবং মানতে হবে। আমরা মানি না। হ্যাঁ, আমি স্টুডিওতে আসার সময় দেখলাম সিম্পল জিনিস কিছু আমি বলছি, যেমন ট্রাফিকের ব্যাপারটা। আমি দেখলাম যখনই সিগন্যাল পড়ছে তখন 5 জন মোটরসাইকেল এখানে দাঁড়িয়ে রয়েছে, আর 5 জনের হাতের মধ্যে হেলমেটটা মাথায় নেই। তো হঠাৎ করে দেখলো ওরা পুলিশ সামনে, ট্রাফিক সাথে সাথে হেলমেটটা মাথায় পরে নিল। তো আমরা কি পুলিশের ভয়ে কি খালি হেলমেটটা পরবো, নাকি নিজের বাঁচার জন্য হেলমেটটা পরবো? কারণ কি আমার সাথে কিন্তু খালি আমি না, আমার সাথে আমার পরিবারের আরও 5-6 জন জড়িত আছে। আমি কেন ওদেরকে ট্রমা দেব? আমার কিছু হলে তো ওরা ট্রমা পাবে, আমি কেন ওদেরকে ট্রমা দেব? এরপরে আছে যেমন আমাদের একটা নতুন টেকনিক হয়ে গেছে, ট্রাফিকের ব্যাপারটাই একটু বলি। একটা নতুন টেকনিক হয়েছে, আমি অবজার্ভ করতে করতে এসেছি। সিগন্যাল পড়লো, 60 সেকেন্ডের হয় সিগন্যালটা ম্যাক্স। তো দেখলাম একজনের বেশি তারা, উনি কি করলো, সোজা গিয়ে হ্যাঁ টার্ন করে আবার চলে গেছে। মানে 1 মিনিটের জন্য কেউ দাঁড়াতে রাজি না, এত তারা। হ্যাঁ, তো এখানে গভর্নমেন্ট কি করতে পারবে যদি আমরা নাগরিকরাই সচেতন না হই? এরপরে আমি ছোট্ট একটা ইনসিডেন্ট বলবো। 2025 সালের অগস্ট মাসে গুরুগ্রামে একটা ঘটনা হয়েছে, যেখানে 10 টাকার নোটটা ছেঁড়া পড়েছিল। তাই এর জন্য ওদের ড্রাইভার আর প্যাসেঞ্জারের মধ্যে ঝগড়া হলো, আর প্যাসেঞ্জার ড্রাইভারকে মেরে ফেললো। আমাদের মরালিটিটা কোথায় চলে গেছে? কোনো মরালিটি নেই। আমরা যে শিক্ষাটা পেয়ে এসেছি ওটা বৃথা চলে গেছে, ওইখানেই শেষ। বেশি জোর হলে ওকে শাস্তি দিতে পারবো, কিন্তু ও যে সেলফ ডেভেলপমেন্টটা, এটা কিন্তু আর হলো না। ও রিয়েলাইজেশনটা কিন্তু চলে গেল, রিয়েলাইজেশন নেই ওর। কারণ কি আমরা ইনটলারেন্ট হয়ে গেছি, ভীষণ সহ্য করতে পারি না, একজন আরেকজনকে সহ্য করতে পারি না, ভীষণ ইনটলারেন্ট হয়ে গেছি। এরপর এই আমাদের যে নতুন বন্দে ভারত যেটা লঞ্চ হয়েছে, আমি 17 তারিখের ঘটনা, মুভিং ট্রেনের মধ্যে পাথর ঢিলে মেরেছে, স্টোন পেল্টিং হয়েছে এটার মধ্যে। এইসব ইনসিডেন্ট যখন আমরা দেখি তখন আমরা মনে করি যে আমি যে শিক্ষাটা পাচ্ছি, হ্যাঁ, এটা কি খালি স্কুলের মধ্যে নাম লিখে নিয়ে আসলেই চলবে না। আমরা তো ওইটার থেকে মরালিটিটা আনতে হবে। আমরা মরালিটি হারিয়ে ফেলছি। এবার আমি ডিপ্রেশনে যে জিনিসটা, যেটা স্কুলে ভীষণ এডুকেশন, যেখানে অ্যাডোলেসেন্ট আছে, সবখানে এই ওয়ার্কশপ চলছেই আমাদের ডিপ্রেশন নিয়ে। কারণ কি আমাদের এখন যুব সমাজটা ভীষণ এফেক্টেড হয়েছে, যেটার কারণে অ্যাডোলেসেন্সের যে এজটা 19 ইয়ার্স অবধি করে দিয়েছে, ভীষণ এফেক্টেড হচ্ছে। প্রথমেই আমি আমার স্কুলের অবজারভেশনে একটা বলছি। আমি
যখন যাই স্কুলের মধ্যে, তখন আমি যারা বড় ছেলেরা আছে, যেমন ক্লাস 10 বা ক্লাস 11-এর যে ছাত্ররা আছে, কিছু সংখ্যক 5-6 জন ছেলে, ওদের চুলের কাটিংগুলো সব সেম। এখন একটা নতুন চুলের কাটিং হয়ে গেছে, সবার সেম। এবার একটা ছেলে আছে, ওকে একটু আলাদা করে রাখতো। এবার কয়েকদিন পরে আমি দেখলাম ও সেম চুলের কাটিং করে এসেছে। তার মানে আমি বুঝলাম ও সোশ্যাল অ্যাকসেপ্টেন্স চায়। ও মনে করছে আমি যদি এইভাবে চুলের কাটিংটা না করি, আমাকে ওই গ্রুপটার মধ্যে ঢুকাবে না। ভীষণ পিয়ার প্রেশার আছে ওদের। এটা একটা ডিপ্রেশনের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, ও যা করছে তাও আমার করতে লাগবো। আরেকটা জিনিস হলো গিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স, আনফিল্টার্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। আমরা রিলস দেখছি, আমরাও দেখি, স্টুডেন্টসরা এগুলো আনফিল্টার্ড দেখছে, বারবার সোয়াইপ করছে। হ্যাঁ, আর ওইখানে সোশ্যাল মিডিয়াতে যেসব ইমোশনসগুলো দেখানো হচ্ছে, একদম সস্তা ইমোশনের কোনো দাম নেই এসব ইমোশনের। এইসবগুলো শিখছে বাচ্চারা শিখছে, আর বাচ্চারা মনে করছে এইসব দেখে কাঁদছে, মনে করছে যে আমার সাথেও এমন ঘটনা হতে পারে। ওরা মনে করছে আমার সাথেও এমন ঘটনা হতে পারে। হ্যাঁ, ওভার থিঙ্কিং করছে ভীষণ। আর এটার কারণে আছে না ভীষণ, মানে ওদের পড়াশোনার থেকে বেশি সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা বেশি। আমার অ্যাকসেপ্টেন্স চাই। ও যদি আমাকে, আরে ও বোঝে না যে যার থেকে আমি অ্যাকসেপ্টেন্স চাচ্ছি ও তো আমার সমবয়সী, ওর ম্যাচুরিটি আর আমার ম্যাচুরিটি সেম। ও আমাকে কিভাবে সাজেস্ট করতে পারবে? ওর ম্যাচুরিটি আমার ম্যাচুরিটি সেম হবে। তার জন্য এই যে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড টিচারকে বলা হয়, এটা মানে সামনে আসতে লাগবে এখন। আর আমি মনে করি স্টুডেন্টরা এখন এক্সপ্রেসিভ না, আগের মতন এক্সপ্রেসিভ না, কেমন জানি হয়ে গেছে সিচুয়েশনটা। হ্যাঁ, ঝিমিয়ে গেছে, এক্সপ্রেসিভ না। আর লেখার অভ্যাসটা চলে গেছে। আমি বারবারই ক্লাসে বলি, তোরা যা ফিল করো এটা লেখ। আমি আজকে খুশি, এটা লেখ। আমি আজকে দুঃখিত, কেন দুঃখিত তুমি, এটা লেখো। পেন অ্যান্ড পেপারের মধ্যে লেখো, এটা আমাকে দাও, আমি পড়ি। ওরা ভীষণই এক্সপ্রেশনলেস হয়ে গেছে। আর যেটা আমি মনে করি আরেকটা হলো কি, এনভায়রনমেন্টের প্রতি তারার একটা মানে কি বলবো, আমি একটা প্লাস্টিকের বোতল মানে জল খেয়ে আমি ফেলে দিয়েছি। আমি মনে করি আমি একলা ফেলে দিয়েছি তো কি হয়েছে, একলা তো আমি এনে ফেলেছি, কি হয়েছে, একটা প্লাস্টিকের বোতলও না। কিন্তু আমরা ভারতবর্ষে 100 কোটি লোকও সেমই ভাবছে, আমরা 100 কোটি লোকরাও সেমই করছে, সেমই প্লাস্টিকের বোতল ফেলাচ্ছে, যেটার কারণে আমরা এনভায়রনমেন্টের ভীষণ ক্ষতি করে নিচ্ছি। অনিন্দিতার থেকে যে আলোচনাটা বেরিয়ে এলো, আমি একটা কথা বলি, মানে এদের সকলের কথার সঙ্গে আমি কিছু কিছু সংযোজন করছি। আমার মনে হয় আর কি, যেগুলি বাস্তব সেগুলি হচ্ছে, একটা মানুষকে ইন্সপায়ার করতে গেলে কি কি লাগে, মানে তাকে উজ্জীবিত করতে গেলে কি কি লাগে। আমার যতটুকু অভিজ্ঞতা সমাজ জীবনের প্রতি, তাতে যেটা মনে হয় যে ওই যেটা বিষ্ণুবাবু বলেছেন, তাকে সমাজ সুন্দর হবে, ও সামাজিক যদি না হয় সমাজ কীভাবে সুন্দর হবে। সমাজে আমরা যারা বসবাস করি, পরিবারগুলি যারা রয়েছি, ছেলে মেয়ে, মা বাবা, কাকা জ্যাঠা, পিসি মামা, এই যে সম্পর্কের বুনিয়াদগুলি চারিদিকে, মামা কাকা জ্যাঠা আলগা আলগা করে এরা যখন একত্রিত হচ্ছে, একটা পরিবার হচ্ছে, একটা বংশ হচ্ছে। এরকম কতগুলি পরিবার, কতগুলি বংশকে নিয়ে একটা পাড়া তৈরি হচ্ছে। আবার কতগুলি পাড়ার জনগোষ্ঠীকে নিয়ে সেটা যদি একটু বৃহত্তর হয়, তাহলে একটা সমাজ তৈরি হয়ে যাচ্ছে সেখানে। সেই সমাজটা কারা নিয়ন্ত্রণ করবে? আগে একটা সময় ছিল, একদম প্রচুর পুরানো সময়, ধরুন 500 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, তো আমাদের মধ্যে জ্ঞানী গুণী জন ছিলেন ব্রাহ্মণরা, চক্রবর্তী সাহেবরা, তারা গুণী ছিলেন,
তারাই সমাজের দণ্ডমণ্ডের অধিকর্তা, তারা বিধান দিতেন, সেইভাবে অনেক কিছু হতো, সমাজটা সেইভাবে চলতো। এরপরে এই জায়গাগুলিতে যখন রাজন পরিবার এলো, দায়িত্ব নিল, তারা চালালেন, তারা কিছু কিছু নিয়ম করে দিলেন, আনএনিমাস, সবাইকেই মানতে হবে, এরকম সিস্টেমেটিক, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, চলছে। এখন যেটা হয়েছে যে যেই জায়গাতে আমরা এসে উপনীত হয়েছি যে না, এখন মাস কমিউনিকেশন প্রয়োজন, মাস এক্সেস প্রয়োজন, মাস ইন্টেনশন চাই, কি কোন ধাবিত হব কোন দিকে, সেখানে তার মানে মাসের জমা হওয়ার জায়গাটা তৈরি করতে হবে। তো মাস জমা হবে কীভাবে? বিরাট সমাজকে সকল অংশের মানুষরা আসবে, তার ত্রুটি নেগেটিভটা কীভাবে আউট করা যায়, বিচক্ষণতার মধ্যে যারা ওই সমাজের মানুষজন রয়েছেন, শিক্ষা চিন্তা ভাবনা যারা উন্নত, তারা ওইগুলিকে লাইনিং করবেন যে এইটা মনে হয় না করলে ভালো হয়। যেমন আমি বলি, আপনারা অনেকে আমার কথার বিরূপ প্রতিক্রিয়া করবেন না দর্শক বন্ধুরা, খুব সঠিক কথা বলছি। সবারই তো প্রাণ আছে, বাঁচার অধিকার সবার আছে, সেটা মানুষ হোক, পশু হোক, জীব হোক, উদ্ভিদ হোক, যাই হোক, সবারই অধিকার আছে। আমরা একটা সময় দেখেছি ভারতবর্ষে 2-3টে জিনিস কমে যাচ্ছে। একটা নাম বলি কচ্ছপ, যাকে আমরা আহার হিসাবে গ্রহণ করছিলাম, কমতে কমতে এমন তলানিতে চলে গেছে, তার বংশ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার, তাকে বিলুপ্তির পথে চলে যাচ্ছিল, সংরক্ষণ করা হচ্ছে। ব্যাং, কোলা ব্যাং না সোনা ব্যাং, কি একটা ব্যাং, এটা এক্সপোর্ট হচ্ছে মালয়েশিয়া, চীন, বিভিন্ন জায়গায়, এবং আমাদের লোকদের কাছে বন্ধ হয়েছে, এগুলিকে বন্ধ করা হয়েছে। এই যখন খাদ্য তালিকায় যখন আগের বাঙালি, আগের পরিবারগুলি যা নিত, সংরক্ষণ কখন প্রয়োজন হয়? যখন সেটা বিলুপ্তির পথে যায়, তখন তাকে সংরক্ষণ করতে হবে। ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে আজকের যে আলোচনা, সুস্থ ও উন্নত সমাজ গঠনে নাগরিক প্রয়াসের যে ব্যক্তিগত আলোচনা যে প্যানেলিস্টরা করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। দর্শক বন্ধু, আপনারা আমাদেরকে উৎসাহ দান করছেন, বারবার বলছেন এই ধরনের অতিথিদের আনুন, আমরা আনছি, চেষ্টা করব, যত্নবান হচ্ছি আমরা, আমাদের আলোচনার বৃদ্ধি ঘটছে এবং আপনাদের মতামতের ভিত্তিতে তাকে আমরা আরও ব্যাপকতায় নিয়ে যেতে চাইছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। চোখ রাখুন, দেখতে থাকুন, আর আপনি নিজেও পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তা করুন, পজিটিভ কর্ম করুন। ধন্যবাদ।